100 সকাল সকালে বাইক চলতে হচ্ছে। অবশেষে ফরবিগন রয়্যাল এনফিল্ড ক্লাসিক। এই জিনিসটা আমাদের জন্য একটা স্বাধীনতা। নাম ভাঙা হলেও আসলে জায়গাটা কিন্তু ভাঙা না, জায়গাটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম বাইকার্স। সকাল সকালে বাইক চলতে হচ্ছে প্রায় অনেক বছর পর। 4-5 বছরের মধ্যে এরকম কখনো হয় নাই। কালকে গাড়িটা ওয়াশ করছিলাম, তো সকালে স্টার্ট হইলো, বেরোনোর সাথে বন্ধ হয়ে গেল, আর পিক আপ নিচ্ছে না, স্টার্ট হচ্ছে না। সেই গ্যারেজ থেকে কাজটা করাইলাম। তো বাইকের লাইফে এটার প্রথম সমস্যা যেটা হয়েছিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে বাসা থেকে যখন বের হলাম তখন গাড়ি স্টার্ট দিয়ে বের হলাম, কিন্তু কিছুদিন যাওয়ার পরেই আর স্টার্ট হচ্ছে না। তেলের লাইনে পানি ছাড়লাম, সবকিছু চেক করলাম, ঠিক হচ্ছিল না। অনেকক্ষণ কিক দিলাম, সেলফ দিলাম, এরপরে প্রায় 1/2 কিলোমিটার ঠেলে নিয়ে আসলাম। একটা গ্যারেজ ছিল, ওই গ্যারেজে এসে ঠিক করলাম। সমস্যা যেটা হয়েছে যে এই যে চাপা সুইচটা, এই সুইচটা কালকে যেহেতু গাড়ি ওয়াশ করছে, ওয়াশ তো এখন সাধারণত হচ্ছে হাই প্রেসারে ওয়াশ করে। তো হাই প্রেসারে ওয়াশ করার ফলে এখানে যে সুইচটা হচ্ছে যে আপনার শর্ট হয়ে গেছে, শর্ট হয়ে লাইন পাচ্ছিল না, যার জন্য আপনার যে কারেন্ট পাস করতেছিল না ইঞ্জিনে, এই জন্য স্টার্ট হচ্ছিল না। তো এটা তো আর আমার মাথায় আসে নাই। যাই হোক, এখানে চেক করার পরে দেখা গেল এই সুইচের সমস্যা, এবং সুইচটা কেটে ফেলছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল বাইকার। অনেকদিন পর নিজেকে আবার আগের মতো লাগতেছে, নিজের মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে। কারণ হেলমেটে যদি ক্যামেরা না থাকে তাহলে আমার কাছে আসলে কেমন যেন একটা বোরিং লাগে। কারণ 5-6 বছরের অভ্যাস হয়ে গেছে। তো 2019 সাল থেকে ব্লগ করি। তো আজকে সকাল সকালে হচ্ছে প্যারার উপরে প্যারা। সকালে বের হবো, যেহেতু আমি একটি গ্রামের বাড়িতে। দুপুরে আমার একটা দাওয়াত রয়েছে, সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটির এক ফ্রেন্ড, ওর একটা প্রোগ্রাম। ও থাকে ইউএসএ তে। ও গতকাল ঢাকা এসেছে, অর্থাৎ ঢাকা বলতে বাংলাদেশে এসেছে। ও অনেক আগে ইনভাইট করেছিল, প্রায় 1 মাস আগে, যে 20 ফেব্রুয়ারি আজকে দুপুরে ওর এখানে একটা ইনভাইটেশন আছে, যেতে হবে। সকালে বের হয়েই হচ্ছে যে আমার ব্যাগ বান্ধার যে দড়িগুলা, স্টাফগুলো পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পরে, কারণ গত 5-6 মাসে তো কোনো ট্যুর দেওয়া হয়নি, বাইক ট্যুর। স্টাফগুলো কই রাখছে আমি নিজেও জানতাম না। তো যেখানে থাকে সেখানে আসলে পাইনি, যার জন্য খুঁজতে খুঁজতে আপনার ভাবিরও মাথা গরম, আমারও মাথা গরম। বের হইলাম, বের হয়ে বাইকে স্টার্ট নিয়ে সমস্যা, মাথা আবার গরম, তারপরে ঠেলতে ঠেলতে শরীরও গরম। এখন বাজে হচ্ছে 10টা 15। জার্নি স্টার্ট করলাম, প্রায় যেতে হবে 170 কিলোর মতো। এই মুহূর্তে আছি হচ্ছে টঙ্গী ফ্লাইওভারে। আর এই ফ্লাইওভারটা বর্তমানে হচ্ছে একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এই ফ্লাইওভারে হচ্ছে যে আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর বিশেষ করে বাইক অ্যাক্সিডেন্ট মাঝে মধ্যেই হয়। এবং গত কয়েক সপ্তাহে আমি নিজেই স্পট ডেট কয়েকটা ঘটনা দেখেছি আর কি এই রোডে। তো কারণ এখানে বাসগুলো বাম সাইড দিয়ে যায়, মাঝখান দিয়ে আগে থেকে এখন অনেকটা সুরক্ষিত, কিন্তু কিছু কিছু জায়গায় লোকজন পারাপার হয় খুব হ্যাভহ্যাজার্ডলি, যার জন্য হচ্ছে দেখা যায় যে এই ধরেন একটা স্পিডে এসে গাড়িটা বা বাইকটা যখন সামনে দেখে হঠাৎ করে একজন লোক পার হচ্ছে, তখন আর কন্ট্রোল করতে পারে না, তখন ওই ধরনের সমস্যাগুলো হচ্ছে আর কি। তো যাই হোক, আপনারা এই ফ্লাইওভারে খুব সাবধানে চলাফেরা করবেন। বাইকার্স, ইদানিং রাস্তায় রয়্যাল এনফিল্ড দেখা যাচ্ছে। এই যে একটা রয়্যাল এনফিল্ড, জাস্ট আমি ফার্স্ট দেখলাম ক্লাসিক। যেহেতু ডেলিভারি শুরু হয়ে গেছে রয়্যাল এনফিল্ডের, রাস্তাঘাটে এখন দেখা যাবে স্বাভাবিকই। যেহেতু আমি বাইক নিয়ে খুব বেশি একটা বের হচ্ছি না ইদানিং, কারণ সবকিছুই জানেন, যেহেতু ক্যামেরা নেই, গাড়ি টাড়ি নিয়ে বের হয়েছিলাম বেশি। রাস্তায় রয়্যাল এনফিল্ড দেখা যাচ্ছে আর কি। তো ফার্স্ট একটা দেখলাম। একদিন যাবো রয়্যালের শোরুমে যাব। আসলে আমি এখানে রয়্যালের সবগুলো বাইক দেখিনি, দেখাটা আর একটা ইচ্ছা আছে, সময় করতে পারিনি, আর ক্যামেরা ছিল না, এই জন্য যাইনি। যদি একটু ব্লগ করতে না পারি তাহলে কষ্ট করে যে লাভ কি। তো আমার কিন্তু রয়্যালের ক্লাসিক মডেলটা খুব ভালো লাগে, যেটা যে দেখলাম মাত্রই। আপনাদের কোনটা ভালো লাগে জানাতে পারেন, হয়তো ভবিষ্যতে কিনতেও পারি। তবে আমার আসলে রয়্যাল কেনার খুব বেশি একটা ইচ্ছা নাই। তবে কেউ যদি কোনো ভিউয়ার্স বা কোনো বাইকার যদি চালানোর স্কোপ দেয়, তাহলে আমি রয়্যাল নিয়ে একটু বান্দরবনের দিকে একটা ট্যুর দেওয়ার খুব ইচ্ছা আছে, যে লং এবং পাহাড়ে কেমন ফিল পাওয়া যায়, এটা খুব ইচ্ছা আছে। জানি না এরকম কোনো স্কোপ তৈরি হবে কিনা। যদি তৈরি হয়, কেউ যদি চান্স দেয়, হয়তো কারোর সাথে শেয়ারেও যেতে আমি ইচ্ছুক আছি আর কি। এই হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক। না, ভাইয়ের সাথে বাইকটা ভালোই মানিয়েছে। ভাইও একটু হেভি আছে, মোটামুটি ভাবে বাল্কি, বাইকটাও মোটামুটি বাল্কি। তো রয়্যালের দুইটা বাইকের প্রতি আমার একটু দুর্বলতা, একটা হচ্ছে ক্লাসিক আর একটা হচ্ছে হিমালয়া। অনেকদিন পরে ট্রাস্টে আসছি, ট্রাস্টের থেকে আজকে তেল ভরে নিব। এই পাম্পের তেলটা ভালো এবং মাইলেজ খুব ভালো পাওয়া যায়, ইঞ্জিন পারফরমেন্সও খুব ভালো পাওয়া যায়।
ট্যাঙ্কিতে 13.5 লিটার তেল ধরে। আজকে ফুল ট্যাঙ্ক করবো, যেহেতু অনেকদিন পরে আসছি। ট্যাঙ্কি ফুল 1 টাকা বাড়ছে না, 26 দেরি আছে, 10টা তো ভরবই। 13.5 লিটার ট্যাঙ্কি, 10 লিটার ঢুকাইলাম, আরো একটু খালি আছে, 1200 টাকা। ট্রাস্টেড তেলটা আমি খুবই পছন্দ করি এবং ট্রাস্টও করি, কারণ এখানে তেল চুরি হয় না, তেলের কোয়ালিটিও খুব ভালো। 10 লিটারে আমার ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। হাইওয়েতে আসছি তো ভালোই লাগতেছে, কারণ ক্যামেরা চুরি হয়ে যাওয়ার পরে তো আর বাইক নিয়ে হাইওয়েতে বের হওয়া হয়নি, যা ঘুরছি টুকটাক গাড়ি নিয়ে ঘুরছি। তো আজকে যাচ্ছি গ্রামের বাড়িতে, যেহেতু একটা দাওয়াত আছে, দাওয়াত খেতে। তো বাইকটাকে একদম ফুল ট্যাঙ্কি লোড দিলাম, বাইকটাকেও খুব মন মতো খাওয়াইলাম। এখন হচ্ছে যাচ্ছি, এই মুহূর্তে আছি মাওয়া এক্সপ্রেসওয়েতে। আর এই রোডের স্পিড হচ্ছে যেহেতু ম্যাক্সিমাম 80, আমি 80 মধ্যেই যাওয়ার চেষ্টা করবো। এখন 80তেই আছে, 80 অন টু এর ভিতরে হচ্ছে চালানোর চেষ্টা করব। আর এই মাওয়া এক্সপ্রেসওয়েতে তো আসলে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে ওভার স্পিডের কারণে। তো যারা আমার ব্লগ দেখেন, আপনাদের কাছে অনুরোধ করবো যে আসলে 80 কিলো কিন্তু কম না, এটা অনেক স্পিড। সো এর চেয়ে উপরে আপনাদের না ড্রাইভ করাই আই থিঙ্ক বেটার। 80 ভিতরে চালাইলে হচ্ছে যে আপনি খুব নিরাপদে আশা করি যেতে পারবেন। বাইকটা আসলে গ্রুপে না দিলে আমার কাছে খুব বেশি একটা মানে এনজয়েবল হয় না। যখন 5-6টা বাইক থাকে, একজনের আগে পিছে টুকটাক ওভারটেকিং, মাঝে মধ্যে পান আড্ডা, সেটা কিন্তু অন্যরকম একটা মজা আছে, অন্যরকম একটা ফিল আছে। তারপরে যেহেতু অনেকদিন পরে হচ্ছে যে বাইক নিয়ে বের হয়েছি এবং বাইকে মোটামুটি ভাবে 80 প্লাস স্পিড উঠাচ্ছি, এটাই একটা ফিল, এটাই একটা হচ্ছে ভালো লাগে। অনেকে বলেন যে এই গাড়ি ভালো না, এটা দাম নাই, এই নাই সেই নাই। আমি এই গাড়ি দিয়ে 100 প্লাস চালাইছি এবং হাইওয়েতে এই পাস মনে করেন ওভারটেক করার কোনো ব্যাপার নাই। পাস আছে এখন প্রায় 85-90, পরে বিট করা আমার জন্য কোনো ব্যাপারই না। শুধু একটা মাত্র সমস্যা, সেটা হচ্ছে যে আপনার গাড়ি সবসময় পিক আপে রাখতে হবে। আপনি ওই ব্রেক করতে পারবেন না, অর্থাৎ ইঞ্জিন ব্রেক ইউজ করতে পারবেন, বাট এমনি নর্মাল ব্রেক ইউজ করতে পারবেন না। ব্রেক ইউজ করলে আপনার স্পিড ওঠাইতে সময় লাগবে, তখন আপনি হচ্ছে মিস করে ফেলবেন। কিন্তু আপনি ইঞ্জিন ব্রেক ইউজ করে এই গাড়িকে বিট করা কোনো ব্যাপারই না। আমাকে সাইড দিল না, আমি ঢুকে গেছিলাম কিন্তু আমাকে চান্স দেয় নাই, চাপ দিয়ে আটকায় দিচ্ছে। দেখে আমি এদের পিছনে যাই। 7 দিচ্ছি, বাসকে বিট করে দিচ্ছি। 90, 89, 5 ওইটা বিট করছি। এখন এই যে 95 আছে, এখন ল্যান্ড ক্রুজারের সাথে সাথে যাচ্ছি। এখন আছে 95, এই মিনি বিট করছি। আমার পিছনে কিন্তু একটা ভারী ব্যাগ আছে, প্রায় 25-30 কেজি ওজন, তা নাহলে তো আরো স্মুথলি স্পিড উঠতো। তারপরে দেখেন এখন 91, 92, 94, 5, আমি কিন্তু এদেরকে বিট করতে পারবো। এই যে গাড়ি দুটো যাচ্ছে প্রায় 100-এর কাছাকাছি। তো আপনারা যারা হাংকে খারাপ বলেন, কোন দৃষ্টিকোণ থেকে বলেন আমি জানি না। হাংকের মাইলেজ, হাংকের স্পিড, হাংকের স্মুথনেস, সিট পজিশন, সবকিছুই জোশ। আমরা ধলেশ্বরীতে চলে আসছি, টোল প্লাজায়। এটা হচ্ছে ধলেশ্বরী রিভারের টোল প্লাজা পার করলাম। এখানে 2টা ব্রিজ আছে, একটা ধলেশ্বরী আর একটা বলে সম্ভবত ধলেশ্বরী 1-2। তবে এখানে আর একটা নাম আছে, কুচেমারা ব্রিজ বলে লাইক। ও তাই না, ঢোকাই দিচ্ছি। বেশ ভালোই তো ব্লক করলাম, অনেকক্ষণ ব্লক করেছি। এখনো দেখলাম প্রায় 70%-এর মতো চার্জ আছে। খাওয়াবো না মাইক্রোকে, যেতে হবে আমাকে। এখানে একটু স্লো যাইতে হবে, কারণ সামনে আছে কেরানীগঞ্জ জেলখানা। এখানে মোটামুটি ভাবে রাস্তা একটু ক্রাউড থাকে, আর অনেকে আবার হচ্ছে যে রাস্তা দৌড় দিয়েও পার হয় অনেক সময়। আশাটা ব্রিজ 2,
একটা হচ্ছে 125 স্ট্রাইকার, খুব ভালো চালাচ্ছে আমার সামনে, ডাবল নিয়ে প্রায় 90 প্লাসে চলতেছে। দেশি স্ট্রাইকার বিট করে, এটা হচ্ছে ভদ্র হয়েস, খুব খুব ধীর গতিতে যাচ্ছে, খুব জেন্টেল ড্রাইভার, ও 80-র ভিতরেই যাচ্ছে আর কি। না, আমি টপ স্পিড যেহেতু 80-80-র ভিতরে থাকবো, একটু মাঝে মধ্যে একটু টানটুন দেই, তারপরে সাধারণত আমি 80-র উপরে যাইতে পছন্দ করি না। আজকে অনেকদিন পর বাইক নিয়ে একটু হাইওয়েতে বের হয়েছি, তো মনটা এই জন্য একটু মানে ফিল নিতে ইচ্ছা করতেছে। প্রায় 6 মাস পরে ক্যামেরা নিয়ে বাইক নিয়ে হাইওয়েতে আসছি। আমার পাশে একটা হচ্ছে যে আরটিআর, টান্ডোর সাথে আরটিআর, দেখি আরটিআর এর সাথে একটা বোঝাপড়া দেই কেমন হয়। আরটিআর যদিও 160 ইঞ্জিন, 160 বা 165, দেখি ওর সাথে একটু পাঞ্জা নেই। আমি তো পচা বাইক, ভালো বাইক না, 90। কারণ টানে এসে টানে বের হয়ে গেছে, তো ওই জন্য আসলে ওকে ধরতে একটু কষ্ট হচ্ছে। না, এখনো সমান ডিস্টেন্সেই আসছি, খুব বেশি একটা সামনে যাইতে পারো নাই। কাছাকাছি চলে আসছি, হয়তো ধরে ফেলবো। ফাইনালি এই কাছাকাছি চলে আসছি। স্পিড 100 উঠাইছি, 100। তো আমাকে সাইড দিল না, ঢুকে দিছে। দিছি, অবশেষে দিছি, বরবিগন। তারপরে আপনারা বলবেন যে হাং ভালো না। এই ব্রিজটা আমাদের জন্য একটা স্বাধীনতা, ঠিক আছে? আমরা যারা পদ্মার ওপারে থাকি, অনেকে বলবে যে ব্রিজের দুর্নীতি হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, কত কিছু হয়েছে। আমার কথা হচ্ছে যা কোটি তাই হোক, 1000 কোটি টাকা দুর্নীতি হোক, তাতে আমার কিছু আসে যায় না। কারণ আমি এই ঘাটে আগে 8 ঘন্টা 9 ঘন্টা পার হওয়ার জন্য বসে থাকছি, এখন আমি 20 মিনিটে পার হইতে পারি। এটাই আমার কাছে স্বাধীনতা। কে কত টাকা মারছে, কে কত টাকা ই করছে, তাতে আমার ঘরে 5 টাকা আসবে না, আমার তাতে কিছু যায়ও না। কেউ যদি মেরে থাকে তারপর বিরুদ্ধে ব্যবস্থা নেই, তাহলে আইনে আওতারে আনুক, তার যে সম্পদ থাকে সেগুলোকে ক্রস করুক। কিন্তু এই যে পদ্মা সেতু হয়েছে, এটা আমাদের জন্য গৌরবের, আমাদের জন্য একটা নতুন স্বাধীনতা। অনেকের বিরোধিতা করেছেন, এখনো অনেকে বিরোধিতা করেন। সেটা হচ্ছে বিরোধিতা করার জন্যই করেন, আসলে বিরোধিতা করার মতো কোনো যৌক্তিকতা এখানে নেই। এখন নর্মালি শান্তভাবে যাচ্ছি। ব্রিজের স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। আমি এখানে 75-এ যাচ্ছি আর কি। এই যে লঞ্চ দেখা যাচ্ছে, অবশ্য কুয়াশায় ঘোলা ঘোলা সব, নদীর পানি বোঝা যাচ্ছে, কিন্তু খুব ভালো ভিউ দিচ্ছে না। জানি না ক্যামেরায় কেমন দিবে। আর রাস্তা তো মাখন, এটা তো আর বলার কিছুই নাই। এখন আছি শরিয়তপুরে, তো এখন আর টানাটানি করতেছি না, খুব জেন্টালি 80-তে স্পিডেই যাচ্ছি। 78, 79, 80 অনেকরকম। আর এই রাস্তা আর মাঝখানে যে ফুলের গাছগুলো আছে বা থাকে, সেগুলো যখন ফুল হয় বসন্তকালে খুব সুন্দর লাগে। এখন শীতকাল তো
মাঝখানের ফুল গাছগুলো ফুল নেই। ভাঙ্গা 23 কিলো এখান থেকে, আর ভাঙ্গা থেকে আমার বাড়ি হচ্ছে 20 কিলো। চমৎকার রাস্তা, ওয়ান্ডারফুল রাস্তা। রাস্তায় রাইড করলে বাতাসে উঠতেছি নাকি বাইক রাইড করতেছি ওইটাই মাথায় থাকে না, এত সুন্দর রাস্তা। একদম প্লেন, কোথাও উঁচু নিচু, কোথাও কোনো নাই, ডিসপুট নাই। ভিউয়ার্স, আমি এখন মাওয়া এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তে চলে এসেছি। এটা হচ্ছে ভাঙা মোড়। এই বামের রোডটা গিয়েছে বরিশাল, আর সোজা হচ্ছে খুলনা, ফরিদপুর, গোপালগঞ্জ। নাম ভাঙা হলেও আসলে জায়গাটা কিন্তু ভাঙা না, জায়গাটা অনেক সুন্দর, অনেক চমৎকার, এবং এখানে প্রতিনিয়ত অনেকেই ঘুরতে আসেন। আমি চলে যাব সোজা। এখানে একটা হচ্ছে যে খুব সুন্দর একটা ভিউ আছে, যদি ড্রোন দিয়ে শট নেওয়া যেত তাহলে খুব সুন্দর একটা ভিউ এখানে পাওয়া যেত আর কি। তো মধ্য কথা হচ্ছে ভাঙা, কিন্তু ভাঙা না, ভাঙা অনেক সুন্দর। এখান থেকে হচ্ছে 2-ওয়ে রোড। এই রোডটা রাইড করা একটু রিস্কি, রাস্তা চাপা, দুইটা গাড়ি যেতে পারে মোটামুটি ভাবে, কিন্তু যখন হাইওয়ের বাসগুলো চাপ দেয় বা ওভারটেক করে তখন খুব ব্যাডলি হচ্ছে যে এখানে চাপ দিয়ে দেয়। তো আমার এখান থেকে যেতে হয়তো আর 10 থেকে 15 মিনিট লাগবে। 2.5 ঘন্টায় আমি ভাঙা চলে আসছি। তো অনেক অনেক ভালো আসছি, যদিও কিছুটা একটা পথ টেনে এসেছি। আশা করতেছি একটার আগে ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে একটার আগে অবশ্যই পৌঁছাতে পারবো। আর এখানে হচ্ছে গ্রামীণ ভিউ দেখা যায়, যে আমাদের এলাকা এখান থেকেই শুরু। যে পেঁয়াজের চাষ হচ্ছে, তারপরে ইরি ধানের চাষ হচ্ছে বামে, সবুজ প্রান্তর, ফসলের মাঠ। রাস্তা সম্ভবত কাজ করেছে গত 2-1 মাসে। আমি তো প্রায় 2 মাস 2.5 মাস আগে গিয়েছিলাম, কিন্তু রাস্তা অনেক স্মুথ দেখতে পাচ্ছি। তখন রাস্তাটা অনেক রাত ছিল, মনে হচ্ছিল যে উঁচু নিচু, ভাঙা ভাঙা। তো রাস্তায় কাজ করেছে, মার্কিং গুলো ঠিক করেছে, এবং রাস্তা কিছুটা চড়াও করেছে। যে বাম সাইডে থার্ড লেনে আগে এতটা জায়গা ছিল না, কিছুটা জায়গা বাড়িয়েছে বলে মনে হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সমাধি সোজা, অনেক কাজ করেছে। রাস্তা দেখেন আগে এই পর্যন্ত শেষ ছিল, মাটি কেটে এটাকে বাড়াইছে, এবং থার্ড লেনটা এখন অনেক বড় করেছে, যে একটা ভ্যান, রিক্সা বা অটো ইজিলি থার্ড লেন দিয়ে যেতে পারবে। আগে কিন্তু থার্ড লেন দিয়ে যেতে পারতো না, একটা চাকা মেইন রোডে থাকতো, একটা চাকা হচ্ছে থার্ড লেনে থাকতো। করেছে, রাস্তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে, ভালোই লাগতেছে। ভিউয়ার্স, আমরা এখন যে জায়গাতে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে জয় বাংলা মোড়। এই জায়গাটার নাম হচ্ছে জয় বাংলা মোড়, ডানে হচ্ছে নগরকান্দা থানা ফরিদপুরের, এবং এখান থেকেই গোপালগঞ্জের শুরু। এটা 1971 সালে 16 ডিসেম্বর সর্বপ্রথম এখানে জয় বাংলা স্লোগান হয়েছিল, মুক্তিযোদ্ধারা এখানে এসে সমাবেশ হয়েছিল, সেখান থেকে জায়গাটার নাম হচ্ছে জয় বাংলা মোড়। তো এই নামেই এলাকা অধিক পরিচিত। যারা এই রোডে চলাফেরা করেন তারা খুব ভালোভাবেই জানেন। সামনে এটা হচ্ছে কমলাপুর টু বেনাপোল যে রেল লাইন হয়েছে, সেই রেল লাইনের ভাঙা স্টেশনের প্রান্ত। এটা ভাঙা স্টেশনের পরে পার হলে এই ক্রসিংটা পড়ে আর কি। এখান থেকে মূলত গোপালগঞ্জ শুরু, স্বাগতম গোপালগঞ্জ জেলা। এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা। এটা হচ্ছে মুর্শিদপুর 0 কিলোমিটার, অর্থাৎ মুর্শিদপুর কলেজ মোড় বলে এটাকে। তো এটাই হচ্ছে আমার ডেস্টিনেশন। আমার নিচের বাড়িটা হচ্ছে যে এখানে, এটা অর্থাৎ পিছনেই আমার শ্বশুর বাড়ি, এই পাশেই। আমার গ্রামের বাড়ি এখান থেকে বেশ একটু দূরে, প্রায় 3 থেকে 3.5 কিলো। এখানে হচ্ছে পাটের আড়ত, হাটবার, এখানে পাট বিক্রি হয়। আমাদের এলাকার প্রধান অর্থকারী ফসলের মধ্যে হচ্ছে পাট, পেঁয়াজ এবং ধান। এই 3টা ফসল আমাদের এলাকায় প্রধানত হয়ে থাকে। যদিও পাটের এখন আগের মতো ব্যবহার নেই, পাটের তেমন দাম নেই, কৃষক মূল্য পায় না। পাট পচাতে পানির প্রয়োজন হয়, পানীয় সংকট এখন দেশে। তারপরে যেহেতু ফসলগুলো ভালো হয়, এই জন্য মানুষ এখন ওইগুলো চেঞ্জ করতে পারেনি আর কি।
এটা হচ্ছে আমাদের উপজেলা বাজারের ভিতরকার রাস্তা, লোকাল রাস্তা আর কি। তো গাজীপুর থেকে এক টানে হচ্ছে গোপালগঞ্জ চলে আসছি, কোনো ব্রেক দেয় নাই। তো হ্যান্ডেলের ভাইব্রেশনে হাত ঝিনঝিন করতেছে। প্রায় 140 কিলো থেকে 150 কিলো এক টানে আসলাম, কোনো ব্রেক ছাড়া। এটা হচ্ছে আমাদের মুর্শিদপুর উপজেলা সরকারি হাসপাতাল। বাজারের ভিতরের রাস্তা তো খুব বেশি একটা ভালো না, লোকাল রাস্তা তো। এখন যে ইটের ট্রাক, সিমেন্টের ট্রাক ঢুকে, এই জন্য রাস্তাটা আসলে এই অবস্থা হয় আর কি। ডান পাশে এটা হচ্ছে আমার ছোটবেলার স্কুল, সরকারি সাবের মেয়াজ জসিমউদ্দিনের যে মডেল উচ্চ বিদ্যালয়, এখানে আমি পড়ালেখা করেছি। আমার প্রাথমিক ও মাধ্যমিক এখান থেকেই। আর এটা হচ্ছে কুমার নদীর উপরে ব্রিজ। আমাদের স্কুলের পাশেই হচ্ছে একটা নদী আছে, কুমার নদী। গোপালগঞ্জের দুইটা নদী, মূলত একটা কুমার আর একটা হচ্ছে মধুমতি। এই যে সেই কুমার নদী, নদীর ধার দিয়ে যাচ্ছি। এই নদীটি প্রবাহমান আমার গ্রামের পাশ দিয়ে গিয়েছে। ছোটবেলায় এই নদীর পাশে আমি অনেক সময় কাটিয়েছি। এখন নদী আসলে একটা খাল হয়ে গেছে, তখন এটা ভর্তি থাকতো। এখানে লঞ্চ চলতো, তারপরে আপনার কার্গো, বড় বড় কার্গো আসতো, ট্রলার চলতো। কিন্তু এখন নব্যতা সংকট, পানি নেই, যার জন্য এখন আর ওগুলো দেখা যায় না। তো আমাদের গ্রামের বাড়ি যাওয়ার পথে এই জায়গাটা খুব ডেঞ্জারাস, এটা খালপাড় বলে। তো এখানে হচ্ছে যে রাতে আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, এবং 2-1 কিলোর ভিতরে কোনো ঘরবাড়ি না থাকার কারণে এখানে প্রচুর ছিনতাই হয়। রাতে অটো ছিনতাই হয়, মানুষ ছিনতাই হয়, এবং মাঝে মধ্যে এখানে মার্ডার হয়, খুন হয়। তো কিছুদিন আগেও ওই অটো ড্রাইভারকে খুন করে অটো নিয়ে গেছে এখান থেকে। আবার তার কিছুদিন আগে এখান থেকে একটা মাইক্রো ভাড়া আসছিল ঢাকা থেকে বা কোথাও থেকে, সেই মাইক্রো ভাড়াকে শ্বাসরোধ করে হত্যা করে মাইক্রো নিয়ে চলে গেছে এখান থেকে, লাশ পাওয়া গেছে। এই জায়গাটা খুব ডেঞ্জারাস। এটা হচ্ছে বোয়ালিয়া বাজার। এই ডাউন সাইডের এই পাশে হচ্ছে যে আমার বন্ধুদের বাড়ি। এটাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি স্বপনের মেজো ভাই না? স্বপন আসছে? আমার নাম মনির। আপনাদের আপনার আম্মা আব্বা তো আসে নাই? আসছে? আসসালামু আলাইকুম। এই আমি মাত্রই আসলাম। তো ল্যান্ড করছিস কটায়? আচ্ছা, তা আমি তো মাত্র ঢুকলাম।